Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 28শে নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের নবম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের সাজেশনের আম, 7-এর ঘ নাম্বার প্রশ্ন। 7-এর ঘ, 7-এর ঘতে অ্যাকচুয়ালি যেটা আলোচনা করতে দেখেন, একটা সমস্যা, মানে যে যে প্রশ্নটা আছে, পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলার দায় হতে অব্যাহতি দানের প্রার্থনা জানায়। পুলিশের রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি? যদি না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এ ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? এই হলো প্রশ্ন। যে পুলিশ তদন্ত কার্য শেষ করে, আমরা গতকাল পুলিশ তদন্ত করতে গিয়ে কি কি করতে পারে গতকাল এই সম্পর্কে আলোচনা করেছি। তো ফৌজদারি কার্যবিধির আমরা গতকাল শুরু করেছিলাম 160, 154 ধারায়, তো যে এফআইআর রেকর্ড করে, তারপরে 155-তে জিডি রেকর্ড করে। এফআইআর জিডি যেভাবে রেকর্ড করুক না কেন, আহ, তারা তদন্তর যে বিধিবিধান আছে 160-এ, সাক্ষীকে তলব করে 160, তারপরে আহ, সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে 161, 161 তার বিবৃতি কখন কখন রেকর্ড করা যাবে এটা বলছে 100, মানে 62, মানে কি কি কাজে ব্যবহার করা যাবে এটা বলছে 162। 161 তার বিবৃতিতে ভয় ভীতি হুমকি এগুলা দেওয়া যাবে না এটা বলছে 163। 164 আমরা বাদ দিয়ে এসেছি, কারণ এটা পুলিশের জন্য প্রযোজ্য না, এটা হলো ম্যাজিস্ট্রেটের জন্য প্রযোজ্য। এরপরে আহ বলেছিলাম যে তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল আপনার তল্লাশি করে 165 আর 163, নিজ এলাকার মধ্যে হলে 165, এলাকার বাইরে হলে 166। এবং পুলিশ রিমান্ড সম্পন্ন করে 167, তদন্ত শেষ হওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবে 168। এবং যদি অপ্রতুল সাক্ষ্য পায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা জামিন দিতে পারে, এটা হলো 169। এবং এই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে অভিযুক্ত ব্যক্তিকে 170। আর ফরিয়াদি বা ফরিয়াদিকে যেতে চাইলে বাধা দিতে পারবে না তদন্তকারী কর্মকর্তা 171। পুলিশ ডায়েরি বা কেস ডায়েরি আছে 172। এবং সব শেষে আমরা ছোট্ট করে পড়ছিলাম যে পুলিশ প্রতিবেদন জমা দিবে। যদি আহ প্রতিবেদনের মধ্যে যদি তদন্ত করে ঘটনার সত্যতা পায়, তাহলে দিবে হচ্ছে আপনার চার্জশিট। আর তদন্ত করে ঘটনার সত্যতা যদি না পায়, তাহলে যেটা দেবে সেটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। এই হলো গতকালকের পড়া। তো এই যে যে তদন্ত শেষে চার্জশিট দেখ অথবা ফাইনাল রিপোর্ট দেখ, চার্জশিট দেওয়া মানে হলো যে তদন্ত শেষে পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়েছে এবং যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারাই তারাই এর সাথে সম্পৃক্ত আছে এবং তাদের বিচারের জন্য সুপারিশ করছে, এটা বলে হলো চার্জশিট বা অভিযোগ পত্র। আর ফাইনাল রিপোর্ট হলো পুলিশ যখন তদন্ত শেষে মানে তথ্য পাইছে যে আসামিরা এই কাজ করে নাই, এই কাজ করে নাই, তখন তাদেরকে অব্যাহতি দানের সুপারিশ করছে। এটারেও বলে হচ্ছে ফাইনাল রিপোর্ট। তো চার্জশিট দেখ আর ফাইনাল রিপোর্ট দেখ, উভয় ক্ষেত্রেই এই দুটেকেই একত্রে বলা হচ্ছে পুলিশ রিপোর্ট বা পুলিশ তদন্ত, তো তদন্ত প্রতিবেদন আর কি। তো এই যে যে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যাই দেখ না কেন, আহ, এর বিরুদ্ধে এটা তো দিল ম্যাজিস্ট্রেটের কাছে আমলি আদালতে। কোথায় দেয় বলেন? কগনিজেন্স কোর্টে, যেখানেই দেখ না কেন। তো এখন এই চার্জশিট বা ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে কি ম্যাজিস্ট্রেট মহোদয় বাধ্য কিনা, ম্যাজিস্ট্রেট বাধ্য কিনা, এই সম্পর্কে আমাদের জানতে চাইছে। আর যদি বাধ্য না হন, তাহলে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। তো প্রথমেই আমরা চলে আসি, দেখেন আম, উত্তর পত্রে যে আমলযোগ্য ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়ার পর পুলিশ উক্ত ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করে। তদন্ত শেষ হবার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক যে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করেন, এই রিপোর্ট বা প্রতিবেদনে হলো কি পুলিশ রিপোর্ট। বুঝেন কিনা? মানে ওনার তদন্ত শেষ, এখন তদন্ত শেষে যে রিপোর্ট দেয় সেটারই বলে হচ্ছে পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট দুই প্রকার, একটা দেখেন অভিযোগপত্র, আর একটা হলো চূড়ান্ত প্রতিবেদন। সো আপনি যদি ইংরেজি পারেন, অভিযোগপত্রের চার্জশিট ইংরেজি পারলে লিখবেন, বাট ভুল বানান লিখবেন না, না পারলে ভুল বানান লেখার দরকার নাই। আর যদি পারেন তাইলে লিখবেন, ঠিক আছে?
বা বাংলায় লিখতে পারেন, বাংলায় লিখলেন যে অভিযোগপত্র বা চার্জশিট অথবা কি চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। এরপরে আসেন, এরপরে যদি আমরা পড়ি যে অভিযোগপত্র আসলে কাকে বলে, দেখেন অভিযোগপত্র আম, তদন্ত শেষে যদি দেখা যায় মামলায় উল্লেখিত অভিযোগ বা ঘটনা সত্য, তখন তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দাখিল করা হয় তাই হলো অভিযোগপত্র বা চার্জশিট। সো আপনি একটু ব্যাখ্যা দিয়ে দিবেন যে অভিযোগপত্র আসলে কাকে বলে। তদন্ত শেষে যদি তদন্তের মানে দেখে যে ঘটনাও ঘটেছে এবং যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারাই এই ঘটনা ঘটাইছে, তাহলে যেটা জমা দিবে, তাহলে যে প্রতিবেদন জমা দিবে এটা বলে কি অভিযোগপত্র বা চার্জশিট। এখন আমরা চলে আসি চূড়ান্ত প্রতিবেদন, ফাইনাল রিপোর্ট। তদন্তকারী কর্মকর্তা যদি অভিযোগ এবং অপরাধের সত্যতা না পায়, তখন তিনি অভিযুক্তদের অব্যাহতি চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দেন তাই হলো চূড়ান্ত প্রতিবেদন। তো আমি মনে করি না যে এই জিনিসগুলো আপনাদের মুখস্থ করার দরকার আছে, যে অভিযোগপত্র হলো এই, চূড়ান্ত প্রতিবেদন হলো এই। আপনার শুধু সিকোয়েন্স মনে রাখতে হবে যে প্রশ্নটা আমি কিভাবে লিখবো। ঠিক আছে, প্রশ্ন হলে এইটা যদি আপনি বুঝেন তাহলে সিকোয়েন্স মনে রেখে লেখা যাবে। জি, এখন দেখেন আহ, অতএব উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দুই ধরনের পুলিশ রিপোর্ট দিতে পারে। মানে উনি অ্যাকচুয়ালি পুলিশ রিপোর্টে আপনাদের একটা নমুনা দেখানোর দরকার ছিল। পুলিশ রিপোর্টে কিন্তু ওই জায়গা ওটা কি চার্জশিট নাকি ফাইনাল রিপোর্ট এটা কিন্তু বলা নাই। এটা আপনার দেখিয়া বুঝে নিতে হবে। যদি যদি বিচারের জন্য সুপারিশ করে তাহলে হলো চার্জশিট, আর যদি তাদেরকে অব্যাহতি দানের সুপারিশ করে তাহলে কি ফাইনাল। কিন্তু ওই জায়গায় কিন্তু আলাদা বলা নাই যে এটা কি ফাইনাল রিপোর্ট নাকি এটা চার্জশিট। এটা আপনার দেখে বুঝতে হবে। ওই যে তদন্ত লাস্টে বলা আছে যে আসামিদের বিরুদ্ধে এরকম কোন অভিযোগ পাওয়া যায় নাই, সম্পৃক্ততা পাওয়া যায় নাই, তাই তাদেরকে অব্যাহতি দানের সুপারিশ করা হলো, এটা হলো কি ফাইনাল রিপোর্ট। আর বিচারের সুপারিশ করলে চার্জশিট। অভিযোগের সত্যতা থাকলে চার্জশিট বা সত্যতা না থাকলে ফাইনাল রিপোর্ট। উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধির কোথাও, এই যে দেখেন, কোথাও অভিযোগপত্র, চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়নি। ধারা 173-এর মধ্যে এসব শব্দ ব্যবহার করা হয়নি। এই ধারা অনুযায়ী পুলিশ শুধুমাত্র পুলিশ রিপোর্ট দাখিল করতে পারে। তাহলে এখানে আপনি যদি ফৌজদারি কার্যবিধির 173 ধারা দেখেন, এখানে মোটামুটি কোনো শব্দই বলা কিন্তু অ্যাকচুয়ালি নাই। এখানে যা বলা আছে সেটা হলো যে ওই যে আপনার ওই পুলিশ রিপোর্টই বলা আছে। এখন আমরা যদি চলে আসি যে এছাড়া 173 ধারার অধীন পুলিশ রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হলে তাকে অব্যাহতি দানের জন্য সুপারিশ করার বিষয় প্রচলিত আছে। তবে 173 ধারায় আন্ডারলাইন করেন অব্যাহতি শব্দটি ব্যবহার করা হয়নি, বরং সেখানে রিলিজ বা মুক্তি এর কথা বলা হয়েছে। সো অ্যাকচুয়ালি 173 ধারায় যে অব্যাহতি শব্দটা এটা ব্যবহার করে নাই এখানে। যদি আপনার অভিযোগ যদি মিথ্যা হয়, অভিযোগ মিথ্যা হলে মানে কি দিছে পুলিশ, মানে ফাইনাল রিপোর্ট দিছে, তাহলে তাদের অব্যাহতি দিবে। অর্থাৎ 173 ধারার অধীন চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে অভিযুক্তদের অব্যাহতি দানের বিষয়টি সরাসরি বলা হয়নি, ওই ধারায় মুক্তিদানের কথা বলা হয়েছে। উল্লেখ্য যে, তারপরে যদি আমরা চলে আসি উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধি 1898-এর সর্বশেষ সংশোধনীতে 173 ক ধারায় অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলের বিধান সংযুক্ত করা হয়েছে। এটা 2025-এর সংশোধনী। দেখেন বর্তমানে 173 ক ধারায় আন্ডারলাইন করেন, 173 ক ধারায় কি বলছে, অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন, ইন্টারিম পুলিশ রিপোর্ট বা ইন্টারিম পুলিশ রিপোর্ট। বুঝছেন? এটা আমি একটু ব্যাখ্যা করি। আগে নিয়ম ছিল কি, ধরেন একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মামলা করলে তো আগের নিয়ম ছিল যে পুলিশ তদন্ত করে একবারই ফাইনাল রিপোর্ট, মানে ফাইনাল রিপোর্ট দেখ, চার্জশিট দেখ দিয়ে ম্যাজিস্ট্রেট যদি একসেপ্ট করে তাহলে তা আমলে নিয়ে বিচার শুরু হয়ে গেল। আর একসেপ্ট না করলে ম্যাজিস্ট্রেট আবার বললো যে আবার তুমি তদন্ত করো, অধিকতর তদন্ত। কিন্তু বর্তমানে নিয়ম বানাইছে 2025 সালের সংশোধনীতে, যে একটা মামলা ধরেন, আমি উদাহরণ দিই, গোপালগঞ্জের যে 13-14 জন উকিল ওনাদের নামে মামলা দেওয়া হয়েছে যে ওনারা ওই হামলার সাথে জড়িত, অ্যাকচুয়ালি তো ওনারা জড়িত না। তো এখন ওনাদের নামে মামলা দিছে, মামলা দেওয়ার পরে এখন যদি এই মামলা তো তদন্ত রিপোর্ট, মানে তদন্ত চলমান, কবে তদন্ত রিপোর্ট দিবে, মানে পুলিশ রিপোর্ট জমা দেবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে 1 বছর, 2 বছর, 3 বছর যে সময় তাদের লাগতে পারে। তো 2025 সালে ফৌজদারি কার্যবিধি সংশোধনীতে একটা নিয়ম করছে যে যে বছরই লাগুক না কেন
এই সংশ্লিষ্ট এলাকার যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার, আর যদি আদার দেন মেট্রোপলিটন এলাকা হয় তাহলে পুলিশ সুপারিনটেন্ডেন্ট মানে এসপি সাহেব। এসপি সাহেব তদন্তকারী কর্মকর্তার নির্দেশ দেয় যে তুমি একটা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাও। মানে তোমার তো মূল তদন্ত এখনো শেষ হয় নাই, কিন্তু তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে অমুক 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 এই মামলার আসামি না, মানে এই মামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। নাই। তাহলে তুমি তাদের প্রাথমিকভাবে একটা তদন্ত তদন্ত প্রতিবেদন কোর্টে জমা দাও, যাতে ওই কয়েকজনকে আদালত প্রাথমিকভাবে অব্যাহতি দিতে পারে। এখন যদি এই মামলার তদন্ত প্রতিবেদন মানে তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে গোপালগঞ্জে যে এই কয়েকজন উকিল আছে তারা তো ঘটনার সময় ছিল জজ কোর্টে, তারা তাদের প্র্যাকটিসে বিজি ছিল, তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত নাই, তখন তদন্তকারী কর্মকর্তা এসপি সাহেবের নির্দেশে কোর্টে একটা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারে। এবং সেখানে সুপারিশ করলো যে আপাতত তদন্ত করে জানা গেল যে এনাদের এই অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, এবং ওনাদের প্রাথমিকভাবে এই মামলার দায় হতে কি দিছে, অব্যাহতি দিছে। এখন যখন এই মামলাটা চূড়ান্ত ভাবে উনি তদন্ত প্রতিবেদন তৈরি করবে, তখন ধরেন 2 বছর লাগছে, 2 বছর পরে এসে উনি তদন্ত প্রতিবেদন জমা দিবে, ওই মুহূর্তে যদি ওনার মনে হয় যে না আহ, এই তদন্ত মানে যাদেরকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল তারা আসলেই জড়িত, জড়িত। তখন মূল চার্জশিটে আবার এদেরকে ঢুকানো যাবে। বুঝতে পারছেন? কিন্তু এই যে সাময়িকভাবে যে অব্যাহতি, এই বিধানটা 2025-এর আগে ছিল না। এই নতুন হয়েছে। এটা হচ্ছে কি নতুন। এই যে দেখেন 173 ক ধারার বিধান মধ্যে পুলিশ কমিশনার, আন্ডারলাইন করেন, পুলিশ কমিশনার, আমি বিস্তারিত ব্যাখ্যা দেইনি আর কি, জাস্ট বুঝাইলাম। পুলিশ কমিশনার আর এসপি বা এসপি সাহেবের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট দাখিল করতে পারে। কি পুলিশ রিপোর্ট দাখিল করবে? অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট দাখিল করতে পারে। উক্ত রিপোর্টের ভিত্তিতে আদালত সাময়িকভাবে, এই যে আন্ডারলাইন করেন, কিভাবে সাময়িকভাবে কোনো অভিযুক্তকে মামলার দায় হতে অব্যাহতি দিতে পারে। তবে পরবর্তীতে যদি তদন্তকারী কর্মকর্তা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের উক্ত অপরাধের সাথে সম্পৃক্ততা খুঁজে পায় তাহলে তাদেরকে চার্জশিটে অন্তর্ভুক্ত করতে পারবেন। তাহলে বুঝেন কিনা? অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন মানে হচ্ছে আমরা বিভিন্ন সময় যে অস্থায়ী নিষেধাজ্ঞা পড়ছি না, অস্থায়ী নিষেধাজ্ঞা তো বাদই চাইছে, এখন আদালত বাদ দিয়ে দিছে, কিন্তু মূল মামলা দেখা গেল বাদী জিতছে বা হেরে গেছে, মনে আছে না? তো অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন এরকম যে মূল মামলায় কি হবে না না হবে, চার্জশিটে কি হবে না হবে পরের ব্যাপার, বাট আপাতত মনে হচ্ছে তার সম্পৃক্ততা নাই, আপাতত তার অব্যাহতি দেওয়া যায়। কততে? 173। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন যে ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট গ্রহণ করতে বাধ্য কিনা। আপনি তো তদন্ত প্রতিবেদন জমা দিলেন, হুম। কোথায় জমা দিলেন? ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের কাছে। এখন উনি ওয়েদার চার্জশিট আর ফাইনাল রিপোর্ট যাই হোক না কেন, উনি কি এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য কিনা? পড়ার আগে যদি বলি বাধ্য না, মানে চার্জশিট হোক আর ফাইনাল রিপোর্ট হোক যাই দেখ না কেন উনি এটা গ্রহণ করতে কি বাধ্য না। ওনার হাতে বেশ কতগুলো অপশন আছে, উনি রিজেক্ট করতে পারে, গ্রহণ করতে পারে, অধিকতর তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। ওনার কাছে যেটা বিবেচনা মানে যেটা মনে হয় উনি সেই আদেশ দিতে পারে। এই যে দেখেন, তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দিতে পারে, পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন আবার প্রত্যাখ্যানও করতে পারেন, মানে পুলিশ রিপোর্ট গ্রহণও করতে পারে, প্রত্যাখ্যানও করতে পারে। পুলিশ রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে ম্যাজিস্ট্রেট বাধ্য। দেখছেন? আন্ডারলাইন করবেন নুরুল হক এবং অন্যান্য বনাম রাষ্ট্র। এই আপনাদের মামলার রেফারেন্স পিঁপড়া আসলো করতে। নাম না দেখি। আচ্ছা শুনেন, প্রথমত মনে রাখতে হবে যে এখানে ওই যে আহ, বিস্কুট। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাশ করতে কোনো মামলার রেফারেন্সের দরকার নাই। মানে আপনি যদি কোনো একটা প্রশ্নে যদি কোনো লেখেন যে অমুক বাস্তাস অমুক মামলা এই কথা বলছে, এই কথা যদি নাও লেখেন তাতেও কোনো সমস্যা নাই। বাট আমরা তো শিখে যাবো, আমরা প্র্যাকটিস করে যাবো যে যদি লিখতে পারি। বুঝতে পারছেন?
এবং আমরা শিখে যাব নুরুল হক বনাম অন্যান্য এবং রাষ্ট্র। যদি আমাদের মনে কোনো হয়। কারণে ওই জায়গা গিয়ে আমাদের মনে পড়তেছে না, তাহলে আমরা লিখব উচ্চ আদালতের নজিরে আছে যে, বা বিচারিক সিদ্ধান্তে আছে যে, বা বিচারিক নজিরে আছে যে। ঠিক আছে? বা এটা মনে রাখলেই হবে। তাহলে মামলা বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 173 ধারার অধীনে পুলিশের দাখিল করা প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যতামূলক নয়। এর মামলায় বলছে যে 173 ধারার অধীনে পুলিশের দাখিল করা প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর কি বাধ্যতামূলক নয়। প্রতিবেদন গ্রহণ করা বা তা প্রত্যাখ্যান করার স্বাধীনতা তার আছে। এই প্রতিবেদন গ্রহণও করতে পারে বা প্রত্যাখ্যানও করতে পারে, এই স্বাধীনতা তার আছে। বুঝতে পারছেন? তাহলে পুলিশ রিপোর্ট কি অ্যাকসেপ্ট করতে ম্যাজিস্ট্রেট বাধ্য? না স্যার। পুলিশ রিপোর্ট অ্যাকসেপ্ট করতে ম্যাজিস্ট্রেট বাধ্য না, ওয়েদার ইট ইজ চার্জশিট অর ফাইনাল রিপোর্ট, যাই হোক না কেন উনি কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য না। এখন আমরা চলে আসি প্রশ্নের পরের অংশে। আমি আবারও বলি, প্রশ্নে যদি 3টা পয়েন্ট থাকে তাহলে আপনি 3বার এই 3টা জিনিসই আকারে লিখবেন, মানে পয়েন্ট আকারে লিখবেন। কয় টাকায়? এই যে আমাদের প্রশ্নের লাস্ট অংশ হলো যে ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ। ফাইনাল রিপোর্ট, এখন ম্যাজিস্ট্রেটের কাছে যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে এটা আমাদের জানতে চাইছে। তাহলে ঢালাও ভাবে লিখে গেলে হবে না, যা যা চাইছে সবগুলো আমাদের কি দিতে হবে, এক একটা পয়েন্ট দিতে হবে। তো ফাইনাল রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা পদক্ষেপ পিআরবি এর 276 বিধি এবং পিআরবি এর 276 বিধি। পিআরবি মানে জানেন? পুলিশের রেগুলেশন অফ বেঙ্গল। এই তো বিথিকার পড়াশোনা এবার ধরতিছে, দেখেন। পুলিশ, একটু লিখে ফেলেন, পুলিশ আহ রেগু, বাংলায় লিখলে হবে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। এই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এটা হলো 1973 সালের, 1943, সরি, কত সালের? 1943। এর মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। আপনি কিছু যদি মনে না থাকে তাহলে বলবেন পুলিশ প্রবিধানের, বাংলায় বলে পুলিশ প্রবিধানের বিধি কত? 273। আর তাও যদি মনে না থাকে বলবেন যে পুলিশ প্রবিধান অনুসারে। তাও যদি মনে না থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি থাকলেই হবে, যে ফৌজদারি কার্যবিধি এর 202 খ ধারা এবং বিভিন্ন মামলার আলোকে নিচে দেওয়া হলো। অর্থাৎ যখন ম্যাজিস্ট্রেটের কাছে ফাইনাল রিপোর্ট দেওয়া হয় তখন ম্যাজিস্ট্রেট অ্যাকচুয়ালি কি করবেন এই সম্পর্কে আলোচনা করছে। মানে এই সম্পর্কে কি আলোচনা করছে কোন কোন আইনে? পুলিশ প্রবিধানে বলছে, ফৌজদারি কার্যবিধিতে বলছে, আর বিভিন্ন মামলার যে নজির আছে নজিরে বলছে যে পুলিশ অ্যাকচুয়ালি কি কি করতে পারে। তো প্রথমে আমরা চলে আসি যে ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে। ওটাই বসুন, ওটাই বসুন, পারলেন। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। অব্যাহতি, ফাইনাল রিপোর্ট গ্রহণ করে, ফাইনাল রিপোর্ট মানে কি? ফাইনাল রিপোর্ট মানে ওনার কাছে রিপোর্ট দিছে যে অমুক 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 এই জায়গায় অপরাধ করে নাই, তাদের অব্যাহতি দেওয়া হোক। হোক। তো ফাইনাল রিপোর্ট উনি যদি গ্রহণ করে তাদের গ্রহণ করা মানে কি? উনি ধরে নিছে এই ঘটনা সত্য, পুলিশ যাতে, তাহলে তাদেরকে অব্যাহতি দিতে পারে। এই যে ফাইনাল রিপোর্ট গ্রহণ করে যে অব্যাহতিটা দেয়, ব্র্যাকেটে একটু লিখে রাখেন, পরীক্ষার খাতায় লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই, বাট এমনি জেনে রাখেন এই অব্যাহতিটাই 202(2) খ। অব্যাহতি ওই যে 202(2) খ উপরে লেখা আছে, দেখছেন? আচ্ছা, আচ্ছা। ওই টাইপের এই অব্যাহতিটাই কত ধারায়? 202(2) খ। পাচ্ছেন আপনারা? 202 ব্র্যাকেটের 2 ব্র্যাকেটের খ, পাইছেন? 202(2) খ, এই অব্যাহতিটা দেয় 202(2) খ। এই যে 202(2) ব্র্যাকেটের খ, 202(2) খ। তাহলে ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অব্যাহতি দিতে পারে কত ধারা? 202(2) খ। তারপরে দেখেন তারপরেরটা, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারে। প্রত্যাখ্যান মানে কি? মানে ওনার কাছে ফাইনাল রিপোর্ট দিয়েছে, বাট ওনার কাছে মনে হয়েছে যে না, এই ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করলো,
প্রত্যাখ্যান করলো মনে হলো উনি একসেপ্ট করে নাই। হ্যাঁ, মনে হচ্ছে যে এই তদন্ত ঠিকঠাক ভাবে হয় নাই। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে আন্ডারলাইন করবেন, অধিকতর তদন্তে নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্ত শব্দটা বললেন, অধিকতর তদন্ত, ফার্দার ইনভেস্টিগেশন। এরা কিন্তু পুনঃ তদন্ত না, আমাদের ফৌজদারি কার্যবিধিতে পুনঃ তদন্তের কোনো বিধান নাই। ঠিক আছে, এই যে যে অধিকতর তদন্তের নির্দেশ দিছে, আপনাদের ধারাটা একটু জানা রাখা দরকার। পরীক্ষার খাতায় লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই। 173(3)(খ), 173(3)(খ), এই যে যে অধিকতর তদন্তের নির্দেশ দেয় কত ধারায়? 173(3)(খ। ওই যে 2 খ যেরকম ব্র্যাকেটে লিখছিলেন, 3 খ সেরকম কি ব্র্যাকেটে। তারপরে দেখেন, ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, এটা এটা তো আমরা জানলাম। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালানোর ভিত্তি আছে মর্মে সন্তুষ্ট হয়ে অপরাধ আমলে নিতে পারে। অপরাধ আমলে নিতে পারে, ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে বললো যে না, আমি এটা আমলে নিলাম, ওই অমুক অমুক আসামি এটা অপরাধ করছে, এই আমলে নেয় ব্র্যাকেটে লিখবেন 190 ধারায়। জাস্ট এত মনে রাখলেই হলো। আমলে নেয় কত ধারায়? 190 ধারায়। ভাইবা পরীক্ষায় প্রচুর প্রশ্ন করছে পরীক্ষার্থীদের, যে আমলে নেয় কত ধারায়? 190 ধারায়। তো তাহলে আহ অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে 173 কত? 3 খ। আর ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে সরাসরি আমলে নিতে পারে, এটা কত? 190। এরপরে দেখেন, ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 202 ধারায় বিচারিক অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। এটা তো ধারা বলাই আছে, 202 ধারায় বিচারিক অনুসন্ধান। আপনারা, আমি যদিও বলছি তারপরে আবারও বলি যে অনুসন্ধান আর তদন্ত বা বিচার এগুলোর পার্থক্য বুঝেন। অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট, চার্জ গঠনের আগে ম্যাজিস্ট্রেট যা করে সব হলো অনুসন্ধান, ম্যাজিস্ট্রেট বা আদালত যা করে। আর চার্জ গঠনের পরে ম্যাজিস্ট্রেট বা আদালত যেটা করে সেটাকে বলে কি? বিচার। আর তদন্ত কখনো ম্যাজিস্ট্রেট করতে পারে না, তদন্ত করে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। বুঝতে পারছেন? তাহলে এই জায়গাতে বিচারিক অনুসন্ধান, জুডিশিয়াল ইনকোয়ারির আদেশ দিতে পারে। তাহলে আপনার, আমার ভাষ্য মতে জুডিশিয়াল ইনকোয়ারিটা কি পুলিশ করবে না ম্যাজিস্ট্রেট করবে বলেন? অবশ্যই ম্যাজিস্ট্রেট। ইনকোয়ারি মানেই কে করবে? ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তো এই যে যে বিধানগুলো আপনি লিখলেন ছোট ছোট আকারে, সময় তো কম, এই কারণে এগুলা যদি মন চায় এগুলা কিন্তু বিস্তারিত লেখাও যায়। বিস্তারিত লেখার টেকনিক আমি শিখাই দিই। ধরেন প্রথম যে পয়েন্টটা, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে, এটা কিভাবে লিখবেন? এটা পয়েন্ট আকারে যে যদি কোনো মামলা দায়ের করার পর তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে যদি ঘটনার সত্যতা যদি তদন্ত করে দেখে যে অভিযুক্তদের কোনো দায় নেই, তাহলে যে রিপোর্ট জমা দেয় তাকে ফাইনাল রিপোর্ট বলে। ফাইনাল রিপোর্ট জমা দিলে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না, তদন্তের সত্যতা আছে, তাহলে তিনি এই ফাইনাল রিপোর্ট গ্রহণ করে আসামিদের ফৌজদারি কার্যবিধি 202(2)(খ) দ্বারা অব্যাহতি দিতে পারে। তাহলে এই এক লাইনে যা বললাম, যখন আবার প্রশ্নের মার্ক বেশি তখন এটা আমরা কি করতে পারবো? বাড়াতে পারবো। তারপর ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারে, তখন বলে দিবেন যে ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারে। আর ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান মানে হলো, ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে উনি 2 ধরনের আদেশ দিতে পারে, হয় তিনি অধিকতর তদন্তের নির্দেশ দিবে, নাইলে সরাসরি আমলেও নিতে পারে। বুঝছেন? এই আমলে নেওয়াটা কি গ হবে স্যার? 190 না, 190 গ কেন হবে? 190(1)(খ), 190(খ), 190(খ), 190(1)(ক) তে হ্যাঁ, হ্যাঁ ভারতী বলেন। হ্যাঁ, হ্যান্ড নোট পাঠাই নাই, পাঠাবো, এখনো একটু বাকি আছে। আপনি ক্লাসে জয়েন করেন। হ্যাঁ, আচ্ছা, তো মেডিকেলে আছেন, পাঠাই দেবানি, সমস্যা নাই। ঠিক আছে, ক্লাসে আছি, টেনশনের কিছু নাই, হ্যান্ড নোট পাবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, দেখে নিয়েন। 190 একের কথা ব্র্যাকেটে। লেখার দরকার নাই, যা লিখতে বলবো না তাই লিখতে যাবেন না। তাই আলোচনা আমি কোথাও কিন্তু বলি নাই যে 190(1)(ক) নাকি 190(1)(খ), 190(1)(গ), কোথাও বলি নাই। সো আপনারা খুঁজে খুঁজে বের করেন কেন? যা বলবো না ওইটুক টেনে দিবেন, শেষ। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট কি বাধ্য নয়,
বরং ম্যাজিস্ট্রেট তার বিবেচনামূলক ক্ষমতা বলে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন। তো প্রশ্নের যে বিধান, মানে আমরা যা পড়লাম কিভাবে উত্তর লিখছি, দেখেন প্রশ্নটা আবার পড়ি আমরা একেবারে শুরুতে গিয়ে, যে পুলিশ পুলিশ তদন্ত কার্য সম্পাদন করে ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলার দায় হতে অব্যাহতি দানের প্রার্থনা জানায়। পুলিশের রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি? যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এ ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? পাইছি আমরা টোটালটার উত্তর কিন্তু আমরা পেয়েছি। তো যারা যারা আছেন এই মুহূর্তে অনলাইন অফলাইনে, যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করেন। অনলাইন অফলাইনে ভাই বোনেরা যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কারো প্রশ্ন আছে? স্যার চার্জ গঠন করে তারপর বিচার, চার্জ গঠন বিচারের পয়েন্ট স্যার। চার্জ গঠনের পরে হয় বিচার, আর চার্জ গঠনের আগে হয় অনুসন্ধান। বুঝছেন? বুঝলেন না? হ্যাঁ, সিরাজুল হক সাহেব আনমিউট করেছি, বলেন। অনুসন্ধান স্যার, আমরা যে দেখলাম চার্জশিট এবং ফাইনাল অ্যাকাউন্ট, ওই ফাইনাল রিপোর্ট, হ্যাঁ, তো এটা এটা স্যার যদি এ বি সি এবং ডি এই পাঁচজন যদি প্রথমে আছে পাঁচজনকে আসামি করে মামলা করা হয় এবং সেখানে যদি দেখা যায় এ সি এবং আছে ই এই তিনজন অভিযুক্ত এবং বি ও ডি হলো তারা অভিযুক্ত না বলে তাদের ফাইনাল রিপোর্ট দেওয়া হলো, তাহলে কি দুটো রিপোর্ট কি আলাদা দেওয়া হবে নাকি একই রিপোর্টের মধ্যে এই তিনজন দোষী এবং আছে তিনজন, দুইজন হলো নির্দোষ এরকম আছে দেখানো হবে? ধন্যবাদ। ওই চার্জশিটের একটা কপি আমি আপনাদের দেখাবো একদিন। চার্জশিট হলো ওখানে মানে পুলিশ রিপোর্টের একটা কপি, ওই জায়গায় বলা থাকে সেন্ট অফ আর নট সেন্ট অফ। ওখানে দুইটা কলাম থাকে, একটা হলো সেন্ট অফ আসামি আর একটা হলো নট সেন্ট অফ। যারা সেন্ট অফ মানে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিচারের সুপারিশ করছে, সেন্ট অফ কলামে। আর নট সেন্ট অফ আসামি যে কলাম, ওখানে হচ্ছে যে তারা অভিযোগ মানে করে নাই, তাদের অব্যাহতি দানের সুপারিশ করছে। রিপোর্ট একটাই, বাট যাদের যখন যেখানে সেন্ট অফ লেখা আছে তাদের বিরুদ্ধে ধরে নেবেন কি চার্জশিট, আর নট সেন্ট অফ লেখা থাকলে ধরে নিতে হবে তাদের বিরুদ্ধে কি দিছে ফাইনাল রিপোর্ট। বুঝতে পারছেন? অর্থাৎ ওই রিপোর্ট দেখেই বুঝতে হবে যে কারা হলো চার্জশিট ভুক্ত আর কারা ফাইনাল ফাইনাল রিপোর্ট। এক্স্যাক্টলি, জি। ক্লিয়ার। এই ভাইভাতে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে চার্জশিটে যে সেন্ট অফ নট সেন্ট অফ, আমি আপনাদের যে নোটগুলো দিয়েছি ভাইবার ওখানে লেখা আছে সেন্ট অফ আর নট সেন্ট অফ বলতে কি বোঝায়। সো যদি আম, এরকম হয় যে চার্জশিটে যাদের পুলিশ তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে সম্পৃক্ততা পেয়েছে, তখন ওনাদের যে কলামে থাকবে সেটা হলো সেন্ট অফ। আর যাদের বিরুদ্ধে সম্পৃক্ততা পাইনি, মানে যাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট জমা দিয়েছে, সেটা যেখানে উল্লেখ থাকবে সেটাকে কি বলে? নট সেন্ট অফ। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইংরেজি শব্দ। হ্যাঁ। তো আমরা তাহলে আহ, আর কোনো প্রশ্ন আছে ভাই? যারা আছেন মন খুলে প্রশ্ন করেন, সমস্যা নাই। কোনো সমস্যা থাকলে বলেন, লজ্জা পাবেন না, যে কোনো প্রশ্ন করতে পারেন। ঘুম আসে, আচ্ছা, তো অশান্তি ঘুম কমে। আমরা চলে আসি একটা সমস্যামূলক প্রশ্ন এখানে, 7-এর উমা। আম, এটা দেখেন, পুলিশ ডব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করে। পুলিশ একটা তদন্ত প্রতিবেদন দাখিল করছে কার কার বিরুদ্ধে? ডব্লিউ এবং এইচ। ডব্লিউ এর বিরুদ্ধে আর কার বিরুদ্ধে? এইচ এর বিরুদ্ধে। এবং এই মামলাটা বিচারযোগ্য কোথায়? দায়রা আদালতে। এই বিথিকা, দায়রা আদালত বলতে কারে বোঝায় বলেন? দায়রা আদালত হচ্ছে
তিন প্রকারের বিচারক থাকে। কি কি? একজন হলো দায়রা জজ, হুম একজন হলো অতিরিক্ত, হুম একজন হলো যুগ্ম। এই তো দেখছেন, ফেল করার পর আপনার মাথা কি খোলা খুলছে। ফেল তো ফেলি, আবার খুললে কি হবে? ফেল করে মানুষ তো ঠিকই শেখে। এই যে আগে তো আপনি ধরতে পারতেন না, এই যে তো এখন তো পড়তেছেন, মানে সিরিয়াসনেস আরো বাড়ছে। এটাই স্বাভাবিক। আচ্ছা দেখেন, এই তো স্বাভাবিক। তো তাহলে দায়রা আদালতে বিচারকালে রাষ্ট্রপক্ষ মামলার অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। জানান যে পূর্বের তদন্ত ঠিক সঠিক হয়নি। দায়রা আদালতে যখন বিচার চলতেছে, মানে অলরেডি যখন বিচার শুরু হয়ে গেছে, বিচার শুরু হয়ে গেছে মানে কি, চার্জ গঠন করা হয়ে গেছে। বিচার শুরু হওয়ার, বিচার মানে হলো সাক্ষ্য গ্রহণ, বিচার মানে কি, সাক্ষ্য গ্রহণ। তো তখন রাষ্ট্রপক্ষ বলতেছে, বিচার শুরু হয়ে গেছে, তখন রাষ্ট্রপক্ষ বলতেছে যে আম, অধিকতর তদন্তের আবেদন করছে এবং বলতেছে যে আগের তদন্ত ঠিকঠাক হয় নাই। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। এই জায়গায় জানতে চাইছে যে বিচার শুরু হয়ে গেছে, এই পর্যায়ে এসে অধিকতর তদন্তের আবেদন করা যাবে কিনা। কাহিনী কি বুঝছেন? যে কোনো সমস্যামূলক প্রশ্ন উত্তর করার আগে আগে আপনার বুঝতে হবে যে আমি কি ফ্যাক্টটা বুঝতে কিনা, হুম। বুঝেন কিনা, আগে আমি ফ্যাক্টটা বুঝছে কিনা। আচ্ছা, আপনারা যারা অনলাইনে আছেন আমাদের কথা তো ক্লিয়ার শুনতেছেন নাকি ভাই? একটু জানান। জি স্যার, শোনা যাচ্ছে। রাষ্ট্রপক্ষের মামলা আচ্ছা চেয়ে নিন। স্যার কথা কিনা শোনা যাচ্ছে। ঠিক আছে, কি আসমা ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গাজীপুর, আপনাদের এই যে যে ভূমিকম্প টূমিকম্প হলো, আপনারা ঠিকঠাক আছেন তো? আলহামদুলিল্লাহ স্যার। যাকার মন খারাপ করবেন না, কেউ মন খারাপ করবেন না। আগামী কয়েক মাসের মধ্যে আপনারা উকিল হচ্ছেন ইনশাল্লাহ। আহ ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ কেউ মন খারাপ করবেন না। দেখেন, তো আমরা গত ক্লাসে আমরা শিখাইছি, তারপর আবার বলতেছি। দেখেন, গত ক্লাসে যদিও শিখাইছি, তারপর আবারও বলি যারা যারা মিস করছেন, যে আমরা যে কোনো সমস্যামূলক প্রশ্ন মোট কয়টা ধাপে লিখবো? চারটা ধাপে। প্রথম হচ্ছে ঘটনার বর্ণনা লিখবো, ঘটনার বর্ণনা। তারপর লিখবো কি, বিচার্য বিষয়। তারপরে কি, আইনানুগ পর্যালোচনা, এবং সবশেষে হলো কি, সিদ্ধান্ত। এই চার ধাপে লিখবো না? চার ধাপে, জি। তো এখন ঘটনার বর্ণনা অ্যাকচুয়ালি গতদিন বলছিলাম, একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে এখানে যে বিষয়টা আমরা দেখি, ঘটনার বর্ণনা কি লিখবো? এই আবির সাহেব, গতদিন যে আমরা শিখাইছিলাম ঘটনার বর্ণনা কি লিখতে হয় বলেন তো আবির সাহেব? এক্স্যাক্টলি, মানে প্রশ্নে যা জানতে চাইছে তার আগের লাইন পর্যন্ত কি, ঘটনার বর্ণনা। তাহলে প্রশ্নে জায়গা জানতে চাইছে যে আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন, এটা হলো প্রশ্নে জানতে চাইছে। তাহলে এই লাইনের আগ পর্যন্ত হবে কি, ঘটনার বর্ণনা। এই যে দেখেন, ঘটনার বর্ণনা, পুলিশ ডব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দায়রা আদালতে বিচারকালে রাষ্ট্রপক্ষ মামলাটিতে অধিকতর তদন্তের জন্য আবেদন করেন এবং জানান যে পূর্বের তদন্ত সঠিক হয়নি। তাহলে এই পর্যন্ত কি হলো, ঘটনার বর্ণনা। এখন আমরা চলে আসি বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় কি লিখবো? বিচার্য বিষয় হলো যে আমরা আমরা এই যে প্রশ্ন যে লাইনটা লিখি নেই, এই লাইনটা হবে কি, বিচার্য বিষয়। তবে এই লাইনটা আমরা একটু মডিফাই করব। মডিফাই করে, প্রশ্নে তো আমার কাছে জানতে চাইছে, আর বিচার্য বিষয় আমি লিখবো আমার আলোচনা করতে হবে। তাহলে প্রশ্নে জানতে চাইছে আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। আমারে বলছে করুন, কি সম্মানিত করছে আমারে, দেখছেন আপনা আপনি করে কথা বলতেছে, আলোচনা করুন। কিন্তু আমি এই জায়গায় লিখবো রাষ্ট্রপক্ষের অধিকতর তদন্ত করার জন্য আবেদনের সম্ভাব্য সিদ্ধান্ত কি কি হবে তা আলোচনা করতে হবে। বুঝছেন? আমি এই জায়গা বলবো না যে করুন। করুন বললে আবার উনি মাইন্ড করতে পারে। আমরা এই জায়গা বলবো কি, আমার আলোচনা করতে হবে। বুঝতে পারছেন? এখন আমরা চলে এসে আইনানুগ পর্যালোচনা। প্রথম দুই পার্ট লিখতে আমাদের কি নিজেদের কিছু জানার দরকার আছে? না। ঘটনার বর্ণনার বিচার্য বিষয় লিখতে কি কিছু জানার দরকার আছে? এটা আমরা কি দেখে লিখতে পারবো? প্রশ্ন দেখে লিখতে
পারবো যে কোনো সমস্যামূলক প্রশ্ন, মানে শুধু যে ফৌজদারি কার্যবিধি তা না, ফৌজদারি, দণ্ডবিধি, দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন, বাংলাদেশ বার কাউন্সিল, সকল প্রশ্ন, সমস্যামূলক প্রশ্ন আমরা কয়ভাবে লিখবো? এই 4 ধাপে লিখবো। এখন যদি কেউ বলেন যে স্যার এইভাবে না লিখলে কি হবে না, অবশ্যই হবে। আমি বলি নাই যে হবে না, বাট এইভাবে লিখলে ব্যাপারটার উপস্থাপন ঠিকঠাক হয়, স্ট্যান্ডার্ড হয়। বুঝতে পারছেন? ধরেন আপনারা বলছে যে আপনি তো পোশাক আশাক তো যা দিয়ে ইজ্জত ঢাকে সেই পোশাক আশাকই তো পরা যায়, পরা যাবে না, কেউ তো নিষেধ করে নাই, কিন্তু তারপর একটা শালীনতা আছে না, যে আমাদের মানুষ খারাপ না বলে। তো বিষয়টা হচ্ছে এটা হলো যে আপনার শালীনতা বজায় রাখা। আচ্ছা দেখেন, তাহলে আমরা আইনানুগ পর্যালোচনায় কি পড়বো দেখেন, যে রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। ওই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি জানতে চাইছে যে অধিকতর তদন্তের আদেশ দেওয়া যাবে কিনা। তাইলে অ্যাকচুয়ালি অধিকতর তদন্তের আদেশ দেওয়া কি যাবে। আলোচ্য অংশে আলোচ্য অংশে পূর্বে পুলিশ কর্তৃক তদন্ত সঠিক হয়নি মর্মে দাবি করে রাষ্ট্রপক্ষ আদালতে অধিকতর তদন্তের আবেদন করে। উক্ত আবেদন 173 ধারার বক্তব্য এবং উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী বৈধ বলে বিবেচিত হবে এবং দায়রা আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিবেন বলে আমি মনে করি। সো নর্মালি আমি একটু আপনাদের বলে দিই যে অধিকতর তদন্তের আবেদন অ্যাকচুয়ালি করে কিন্তু যখন পুলিশ রিপোর্ট দাখিল করে তখন, মানে আমলি আদালতে, কগনিজেন্স কোর্টে। বাট এই জায়গা আপত্তিটা করছে কখন? মামলাটা যখন কোথায় কখন চলে আসছে, চার্জ গঠন দায়রা করে বিচার আদালতে। শুরু হয়ে গেছে তখন। এখন বিচার শুরু হলেও সমস্যা নাই, অধিকতর তদন্ত রায়ের আগ পর্যন্ত করতে পারে। গ্রহণ করবে কি করবে না এটা আবার কার ক্ষমতা? আদালত। আদালতের ক্ষমতা। পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির 173(3) খ অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। এরূপ তদন্তে পুলিশ যদি আরো কোনো সাক্ষ্য পায় তাহলে এর ভিত্তি করে অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। এটা একটু বলে দিই, সেটা হলো যে প্রথম যে চার্জশিটটা দেয় সেটা শুধু চার্জশিট, এর পরবর্তীতে যতগুলো চার্জশিট দিবে এই চার্জশিট গুলো একেবারে মানে সাপ্লিমেন্টারি চার্জশিট বা সম্পূরক চার্জশিট। বুঝতে পারছেন? যদি বলে যে সম্পূরক চার্জশিট মোট কয়বার দেওয়া যায়, যত খুশি ততবার দেওয়া যায়, বা সম্পূরক চার্জশিট একসেপ্ট করবে কি করবে না কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। তারপরে একটা মামলার রেফারেন্স আছে, এই মামলাটা ইম্পর্টেন্ট, দেখেন যে আখতারুজ্জামান বনাম রাষ্ট্র, ঠিক বলেন, আখতারুজ্জামান বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে তদন্তে গাফিলতি পেলে ম্যাজিস্ট্রেট কোনো নারাজি দরখাস্ত বা আপত্তি ছাড়াই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এখানে আমরা একটা ওয়ার্ড পাইছি, নারাজি দরখাস্ত। হোয়াট ইজ নারাজি দরখাস্ত? নারাজি দরখাস্ত হলো যে যখন কোনো তদন্ত প্রতিবেদন জমা দেয়, তদন্ত প্রতিবেদন জমা দেয়, ওটার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যদি আপত্তি দেয় যে এই তদন্ত আমি মানি না, আমার আসামি ছিল বিকাশ, আসমা, রতিন আর বিথিকা, কিন্তু এই জায়গা সেন্ট আপ দেখানো হয়েছে শুধু আবির রে, আর এই 4 জনের নট সেন্ট আপ দেখানো হয়েছে, সো আমি এই তদন্ত প্রতিবেদন কি মানি না। তো না মানলে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ওয়েদার জিআর ওর সিআর কেস, এর বিরুদ্ধে যে আপত্তিটা দেয় সেটাকে বলে কি নারাজি। নারাজি নিয়ে সামনে আমরা বিস্তারিত পড়বো। সো নারাজি দিলে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। বাট এই 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 মামলার রেফারেন্সে বলছে যে নারাজি দেখ বা না দেখ, ম্যাজিস্ট্রেট মানে আদালত ইচ্ছা করলে স্বপ্রণোদিত হয়েও অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। উক্ত মামলায় আরো বলা আছে যে পুলিশ প্রতিবেদন দাখিলের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই যে দেখেন বল দিবেন নিজ ইচ্ছায়, মানে পুলিশ প্রতিবেদন একবার দাখিল করা কি হয়ে গেছে, তারপরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ ইচ্ছায় বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফৌজদারি কার্যবিধির 173(3) খ ধারার অধীনে ওই মামলায় অধিকতর তদন্ত করতে পারেন এবং অধিকতর তদন্তের প্রতিবেদনের সম্পূরক চার্জশিট বিচারিক আদালতে পেশ করতে পারেন। মানে যখন একবার চার্জশিট দেওয়া হয়ে গেছে তারপরেও তদন্তকারী কর্মকর্তা ইচ্ছা করলে যত খুশি ততবার তিনি ওদের সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করতে পারেন। কোথায়? বিচারিক আদালতে। গ্রহণ করবে কি করবে না এটা কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটও নির্দেশ দিতে পারে বা উনি নিজের ইচ্ছাও করতে পারে। আর গ্রহণ করবে কি করবে না কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। সো আমরা এই জায়গায় আইনানুগ পর্যালোচনা আমরা শিখলাম, এখন সিদ্ধান্ত। সুতরাং রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। তাহলে এই যে যে রাষ্ট্রপক্ষ মামলা বিচারের পর্যায়ে গিয়ে যেটা করলো, এটা করা কি বৈধ আছে কিনা বলে? অবশ্যই বৈধতা আছে।
তাহলে আমরা যদি জেনে যাই তাহলে যে কোনো সমস্যামূলক প্রশ্ন কয় ধাপে লিখবো? ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনানুগ পর্যালোচনা, আর কি সিদ্ধান্ত। তো কোনো প্রশ্ন আছে অনলাইনে, অফলাইনে? স্যার এই প্রশ্নটা স্যার আর একবার বলে, মানে স্যার বিস্তারিত না স্যার, শর্টে একবার বলবেন স্যার, মানে মাঝে মাঝে স্যার একটু সমস্যা হচ্ছিল স্যার। আচ্ছা মানে স্যার শর্টে, শর্টে এটা কি বলতে চাচ্ছে এবং ফাইনালি কি সিদ্ধান্ত হলো একদম আচ্ছা শর্টে হলো যে একজনের বিরুদ্ধে দায়রা আদালতে বিচারযোগ্য একটা মামলা করা হয়েছে। দায়রা আদালতে বিচারযোগ্য ধরেন হত্যা মামলা, ডব্লিউএনএইচ এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করছে, চার্জ গঠন করে বিচার শুরু হয়ে গেছে। এখন আহ তদন্ত প্রতিবেদনে ধরেন ডব্লিউএনএইচ এর নাম আসছে। তো দায়রা আদালতের বিচারকালে রাষ্ট্রপক্ষ দাখিল করছে যে রনার এই যে যে তদন্ত প্রতিবেদন দাখিল করে যে বিচার হচ্ছে এই মামলায় আরো আসামিরা অন্তর্ভুক্ত হবে, কিন্তু তদন্তকারী কর্মকর্তা শুধু ডব্লিউআরএইচ এর নাম লিখছে। তো এই এই মামলায় আরো তদন্ত হওয়া দরকার, অধিকতর তদন্ত হওয়া দরকার। এই যে যে আবেদনটা করছে এই আবেদনটা কি সঠিক কিনা এবং এই আবেদনের প্রেক্ষিতে আদালত কি আদেশ দিতে পারে, এই হলো প্রশ্ন। সো এই আবেদনটা অবশ্যই সঠিক, কি বলেন? সঠিক। এবং উচ্চ আদালতের নজিরে আছে যে যে একটা মামলা তদন্ত শেষ হওয়ার পরে যে কোনো সময় অধিকতর তদন্তের আবেদন রাষ্ট্রপক্ষ করতে পারে। এটা সে পারে বা সে করুক বা না করুক, অপর মানে আদালত আদালত স্বপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। উচ্চ আদালতের নজিরে আছে যে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এই যে রাষ্ট্রপক্ষ যে অধিকতর তদন্তের আবেদনটা করছে এটা কি সঠিক, এবং এই ক্ষেত্রে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিতেও পারে। এবং যদি সে নিজে আবেদন না করতো, আদালত নিজের ইচ্ছায়ও অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারতো যদি আদালত মনে করতো। এই হলো কথা, বুঝছেন মিঠুন সাহেব? জি স্যার, বুঝতে পারছি এবার স্যার, থ্যাংক ইউ। হ্যালো এ মাহবুব সাহেব আছেন নাকি? স্যার, আমার একটা প্রশ্ন। হ্যাঁ তপন বলেন। স্যার, এই উচ্চ আদালতের সিদ্ধান্ত এই কথাটা যদি না বলি তাহলে কি কোনো সমস্যা আছে? আচ্ছা উচ্চ আদালতের সিদ্ধান্ত যদি না বলেন তাহলে সেটা মনে রাখতে হবে, তাহলে আপনি কি বলতে চান, কি বলবেন বলেন? শুধু স্যার ওই যে ওইটা বললাম যে উক্ত আবেদন 173 বক্তব্য উচ্চ 73 ধারা অনুযায়ী তদন্তের জন্য পুলিশকে নির্দেশ আমি মনে করি। ভাই কিছু কিছু কথা আছে যে কথাগুলো ফারাই নাই, সেই কথাগুলো বলছে কোথায়? উচ্চ আদালতের নজিরে। সো আপনি তো মামলার নাম না লিখিয়া যদি উচ্চ আদালতের সিদ্ধান্তে আছে যে এইটুক কেন লিখবেন না? এত অলসতা কেন? ধরেন 173-এ কিন্তু এই কথাগুলো বিস্তারিত বলে নাই যে যে কোনো সময় নির্দেশ দিতে পারে বা নারাজি দিবে, নারাজি দিলে দিতে পারে, এই কথাগুলো 173-এ নাই। এই কথাগুলো আসছে কোত্থেকে? উচ্চ আদালতের নজির থেকে। শুধু ধারা নিয়ে কিন্তু প্রশ্ন হয় না, বুঝতেন? সরাসরি প্রশ্নে বলেই থাকে উচ্চ আদালতের নজির অনুসারে এই বিষয়টি ব্যাখ্যা করুন। এখন আপনি স্পেসিফিক মামলার নাম জানেন না, তাহলে তো আমার ভালোভাবে মানে মানে ওখানে উত্তর দিতে হলে কি লিখতে হবে? উচ্চ আদালতের নজির অনুসারে বা সিদ্ধান্ত বিচারিক নজির অনুসারে, বুঝতেন তপন সাহেব? স্যার জি, স্যার বুঝি। আচ্ছা এখন আমরা চলে আসি সম্পূরক চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট। একটু আগেই বললাম সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট এটা আসলে কি। এটা কিন্তু আমাদের মূল প্রশ্নের অংশ না। দেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে 3টা স্টার দেওয়া আছে, পাইছেন? তো এটা কিন্তু আমাদের মূল প্রশ্নের অংশ না, বাট আমাদের এই এক্সট্রা এটা জানতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে সম্পূরক চার্জশিট অ্যাকচুয়ালি কাকে বলে? এই যে দেখেন, পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির 173 খ অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। এরূপ তদন্তে পুলিশ যদি আরো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে যে অভিযোগপত্র দাখিল করে সেই চার্জশিটকে অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট বলে। মানে একবার চার্জশিট জমা দেওয়ার পরে যখন আবার চার্জশিট জমা দেয় সেটারই কি বলে? সম্পূরক চার্জশিট। এখন একবার চার্জশিট দেওয়ার পরে আবার চার্জশিট কেন দিবে? প্রশ্ন হলো যে একবার চার্জশিট দেওয়ার পরে আবার চার্জশিট
কেন দিবে। এবং আরো একটা মজার কথা, একটু ব্যাখ্যা জেনে নেন, কারণ কখন কি প্রশ্ন আসে তখন নিজের বিচার বুদ্ধি বিবেক দিয়ে লিখতে হয়। যে কিছু কিছু আমরা জানি যে সকল মামলা হয় থানায় করে, নাহলে কোথায় করে, কোর্টে করে। কিন্তু কিছু কিছু মামলা, ধরেন একটা হত্যা মামলা, আপনি আম, থানায় করলেন, এফআইআর নিল না, তখন আমার নালিশি আকারে মানে সিআর ফরম্যাটে দায়ের করতে হবে কোথায়, কোর্টে। সিআর ফরম্যাটে দায়ের করে হত্যা মামলায় কখনোই সিআর ফরম্যাটে উনি আমল নিবে না। উনি ওটারে, যদি ওনার কাছে মনে হয় যে ঘটনার সত্যতা আছে, তাহলে উনি 156(3) ধারায় নিকটস্থ থানারে নির্দেশ দেবে যে তুমি এটা এফআইআর হিসেবে রেকর্ড করো। এখন প্রশ্ন হলো যে হত্যা মামলা বা গুরুতর যে সকল মামলা, এগুলো কেন সিআর ফরম্যাটে আমলে নেয় না? কেন সিআর ফরম্যাটে আমল নেয় না? সিআর ফরম্যাট মানে হলো নালিশি আকারে কেন মামলাটা হয়? দেখেন, নালিশি আকারে মামলার হলো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকা পড়ে যায়। নালিশি মামলায় আসামি 5 জন, 5 জন আসামি, এর পরে আর এই আসামি ঢোকানোর কোনো সম্ভাবনা নাই, অধিকতর তদন্তের কোনো সুযোগ নাই। কিন্তু যদি আপনি জিআর ফরম্যাটে হয়, এফআইআর আকারে হয়, তাহলে পুলিশ একবার তদন্ত প্রতিবেদন দিয়ে রায়ের আগ পর্যন্ত ইচ্ছা করলে আবারও চার্জশিট দিতে পারে। মানে যদি মনে হয় যে এই ঘটনার আরো নতুন নতুন তথ্য উদ্ঘাটিত হয়েছে, তাহলে এই তাদেরকে তাদের বিরুদ্ধে আবার চার্জশিট দেওয়া যায়। কিন্তু সিআর ফরম্যাটে একবার মামলা হয়ে গেলে ওই জায়গা কিন্তু আর পরিবর্তন করা যাবে না। বুঝতে পারছেন? সিআর মামলার ক্ষেত্রে রিমান্ডের আবেদন করা যায় না, কিন্তু জিআর মামলার ক্ষেত্রে কি রিমান্ডের আবেদন? নতুন করে আবার আসামি দেওয়া যায়, মানে যদি দোষ থেকে পায়। হ্যাঁ, ওই যে নতুন করে আসামি মানে তো চার্জশিট, যে অমুক 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 দোষ করছে, অমুক 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 দোষ করছে, নতুন করে দেওয়া যায়। তো এজন্য সিআর মামলায় কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডি, যে এর বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। আর কিন্তু জিআর মামলা হইলে রায়ের আগ পর্যন্ত এটা কি করা যায়, তদন্ত করা যায়। আচ্ছা, এখন দেখেন কখন অধিকতর তদন্ত করা যাবে। অধিকতর তদন্ত কখন করা যাবে সেই সম্পর্কে 173 দ্বারা কিছু বলা নাই। এই যে দেখেন, একটু আগে যে প্রশ্ন করলেন যে স্যার বিচার উচ্চ আদালতের সিদ্ধান্ত যদি না বলি, তাহলে সিদ্ধান্ত না বললে এই যে কখন অধিকতর তদন্ত করা যাবে, এটা তো 173 দ্বারাই কিছু নাই। তাহলে কি বলবেন, যে আমার মতে বা একটা বইতে দেখছিলাম, এইভাবে লিখবেন। তাহলে আমার এই জায়গায় একটা আপনি কোন সোর্স থেকে কথাগুলো বলছেন এটা তো পরীক্ষককে জানাইতে হবে। তবে উচ্চ আদালত সিদ্ধান্তের প্রেক্ষিতে যে তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে রিপোর্ট দাখিল করেছেন তার নিকট যদি অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয়, তখন তিনি ওইসব নতুন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পূরক রিপোর্ট দাখিল করতে পারেন। অধিকতর তদন্তের জন্য কারো আদেশ বা অনুমতির প্রয়োজন নাই। দেখছেন, অধিকতর তদন্তের জন্য কারো আদেশ বা অনুমতির কি দরকার আছে? না। আদেশ বা অনুমতি দিলে ভালো, না দিলে কি নাই, সমস্যা নাই। এখন আমরা দেখি সম্পূরক চার্জশিট এবং আদালতের অনুমতি। পূর্বের চার্জশিট বা পুলিশ রিপোর্ট গৃহীত হওয়ার পর একই অপরাধ সম্পর্কে আদালতের অনুমতি ব্যতীত পুলিশ অতিরিক্ত তদন্ত সম্পন্ন করে সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। এই যে আন্ডারলাইন করেন, একটা মামলা রেফারেন্স বলছে। আমি আবারও বলি, মামলার নাম তো মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। না থাকলে কি বলবেন, উচ্চ আদালতের নজিরে আছে। যে এই যে দেখেন, মোর্শেদ খান বনাম দুর্নীতি দমন কমিশন। কে বলেন? মোর্শেদ খান বনাম দুর্নীতি দমন কমিশন। এই মামলায় বলা হয়েছে, তদন্তের মাধ্যমে পুলিশ রিপোর্ট দাখিল হলে ফৌজদারি কার্যবিধির 173(3) খ অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিঃসন্দেহে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। এই মামলায় বলছে যে পুলিশ রিপোর্ট দাখিল করলে পুলিশ অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্তের জন্য আদালতের অনুমতি নিতে হবে এমন কোনো সুনির্দিষ্ট বিধান নাই। আবার অধিকতর তদন্ত করতে পুলিশের যে আদালতের অনুমতি নেওয়াই লাগবে এমন কোনো কথা নাই। অধিকতর তদন্ত পুলিশ ইচ্ছা করলে 1000 বার করতে পারে, কিন্তু অধিকতর তদন্ত আমলে নিবে কি নিবে না, এটা আবার কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। তো এখানে একটা বিষয় দেখেন যে বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র, এই কোন খালেদা জিয়া বলেন? বিএনপির নেত্রী, উনি আসল খালেদা জিয়া। দেখেন এই মামলায়, উনার মামলায় কি বলছে, বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 173(3) খ অনুযায়ী বিচার সমাপ্তির আগে, বিচার সমাপ্তির আগে মানে কি, রায়ের আগে যে কোনো সময় সম্পূরক প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। যদি তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরো তথ্যাদি খুঁজে পান, মানে যদি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কি আরো তথ্য খুঁজে পান,
তখন তিনি আদালতের হস্তক্ষেপ ছাড়াই এ ধরনের তদন্ত করতে পারেন। অর্থাৎ অধিকতর তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তার সংশ্লিষ্ট আদালতের অনুমতির দরকার নাই। অধিকতর তদন্তের জন্য অনুমতির দরকার আছে না। না, অনুমতির দরকার নাই। তবে এখানে আরো একটা কথা, যেটা অধিকতর তদন্ত তো করলো, অনুমতির তো দরকার নাই, কিন্তু আমলে নিবে কি নিবে না এটা আবার কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। মানে আমলে নেওয়া মানে হলো বিশ্বাস করবে কি করবে না, এটা আবার কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। এখন আদালতের ক্ষমতা যদি না থাকতো তাহলে তো পুলিশ যা বলতো তাই হতো, দিন শেষে সিদ্ধান্ত নিবে কে? আদালত। তো এই হলো আমাদের সম্পূরক চার্জশিট। এবং সম্পূরক চার্জশিট কিভাবে করতে পারে, সম্পূরক চার্জশিটের ক্ষেত্রে আদালত কি কি করতে পারে। আমাদের একটু বিরতি, 5 মিনিটের বিরতি, তারপরে আবার আমরা শুরু করব ইনশাল্লাহ। পড়া শুরু করি। তো আমরা এখন যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে, প্রশ্নটা পড়ি আগে দেখেন। অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বা স্বীকারোক্তি কি? অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বা কি স্বীকারোক্তি কি? ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন। শুধু দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি প্রদানকারীর শাস্তি নিশ্চিত করতে পারে? যদি পারে তবে কোন ক্ষেত্রে? সবার আগে আমাদের জানা উচিত যে অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বা স্বীকারোক্তি এই জিনিসগুলো আসলে কি। তার আগে জানেন যে অ্যাডমিশন কি? অ্যাডমিশন যখন কোনো ব্যক্তি কোনো মামলার ঘটনা সম্পর্কে, হোক সেটা দেওয়ানি মামলা হোক সেটা ফৌজদারি মামলা, কোনো মামলার ঘটনা সম্পর্কে যখন কোনো বিবৃতি প্রদান করে, যখন কোনো ব্যক্তি কোনো মামলার ঘটনা সম্পর্কে কোনো বিবৃতি প্রদান করে, সেটারই কি বলে? অ্যাডমিশন। সো অ্যাডমিশনটা অ্যাকচুয়ালি সাক্ষ্য আইনের 17 ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো লিখিত, মৌখিক বিবৃতি বা ডিজিটাল রেকর্ডকেই অ্যাডমিশন বলে। বিচার্য বিষয় হলো যে ধরেন যে অমুক অমুক রে হত্যা করছে, করিম রহিম রে হত্যা করছে, তাহলে এই জায়গায় বিচার্য বিষয় হলো যে করিম রহিম রে হত্যা করছে কিনা। এই বিষয়ে যারা যা জানে, যে অমুক যদি দেখে থাকে যে করিম রহিম রে হত্যা করছে, এই যারা যা জানে সকল বিবৃতি হলো কি? অ্যাডমিশন, স্বীকৃতি। কি বলে? স্বীকৃতি। আর প্রাসঙ্গিক বিষয়ের সম্পর্কে বিবৃতিরও স্বীকৃতি বলে। প্রাসঙ্গিক বিষয় হলো বিথিকা বলতেছে যে করিম রহিমরে হত্যা করছে কিনা তা আমি জানি না, তবে তাদের মধ্যে একটা অন্তরঙ্গ ভাব ছিল, একসাথে তারা মেলামেশা করতো, এইটুকু আমি জানি। তাহলে এটা বিচার্য বিষয় না, এটা হলো কি? প্রাসঙ্গিক বিষয়। তাহলে এই প্রাসঙ্গিক বিষয় সম্পর্কেও যদি বিবৃতি দেয়, এটারও কি বলে? স্বীকৃতি বলে। তাহলে বিচার্য বিষয় সম্পর্কে বিবৃতি দিলেও স্বীকৃতি, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে বিবৃতি দিলেও কি? স্বীকৃতি। বুঝতে পেরেছেন? তো এই স্বীকৃতি বা অ্যাডমিশন এটা দেওয়ানি মামলায়ও হতে পারে, ফৌজদারি মামলায়ও হতে পারে। এখন হোয়াট ইজ কনফেশন? কনফেশন হলো যে যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, মানে যে অপরাধ করেছে সেই তার অপরাধটা কি স্বীকার করতেছে। কিভাবে? একজন আসামি বলতেছে হত্যা করার পরে যে ম্যাজিস্ট্রেটের কাছে বলতেছে যে আমি আমার ওয়াইফরে হত্যা করছি, আমার আমার প্রায় আজে বাজে কথা বলতো বা দাম্পত্য সম্পর্ক আমাদের খারাপ ছিল, আমি হত্যা করছি। নিজের দোষ নিজে স্বীকার করতেছে। তো নিজের দোষ নিজে স্বীকার করলে প্রথমত এটা তো বিচার্য বিষয় সম্পর্কেই তো, নাকি? প্রথমত এটা হলো অ্যাডমিশন, স্বীকৃতি। পরবর্তীতে যেহেতু সে নিজের দোষ নিজে স্বীকার করতেছে, পরবর্তীতে এটা হয়ে যাচ্ছে কি? কনফেশন। বুঝতে পারছেন? তাহলে কনফেশন সর্বপ্রথম হচ্ছে কি? অ্যাডমিশন, তারপরে এটা হচ্ছে কি? কনফেশন। তার মানে আমরা বলতে পারি যে সকল কনফেশনই অ্যাডমিশন, কিন্তু সকল অ্যাডমিশনই কনফেশন না। এখন এই যে যে কনফেশন, যে নিজের দোষ যে নিজে স্বীকার করে, এটারই বলে আপনার দোষ স্বীকার, এটারই বলে অপরাধ স্বীকার, এটারই বলে স্বীকারোক্তি, এটারই বলে কনফেশন। ইংরেজিতে কনফেশনই বলে, বাট বাংলায় এটাকে দোষ স্বীকার বলে, অপরাধ স্বীকার বলে,
স্বীকারোক্তি বলে, বুঝতে পারছেন, তিনটা বলা হয়ে থাকে। এখন এই যে যে কনফেশন, একটু শুনেন, নাকি আলোচনা শুনেন, তাহলে তারপরে আমরা পড়বো। এই কনফেশনটা প্রকারভেদ হলো তিন প্রকার। কয় প্রকার বলেন? একবার ভাগ করা যায় তিন ভাগে, আর একবার ভাগ করা যায় দুই ভাগে। তিন ভাগ হলো কি কি? যে জুডিশিয়াল কনফেশন, দোষ স্বীকারটা যদি আপনি বিচারকের কাছে করেন তাহলে এটা বলে জুডিশিয়াল কনফেশন। বিচারকের কাছে মানে ম্যাজিস্ট্রেটের কাছে করেন তাহলে এটা বলে বিচারিক দোষ স্বীকার। এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, আপনি যদি ম্যাজিস্ট্রেট ব্যতীত পৃথিবীর অন্য কারো কাছে দোষ স্বীকার করেন, ওয়েদার পুলিশ, ওয়েদার ডাক্তার বা অন্য কোনো ব্যক্তি। এখন আবার অনেকে বলবেন স্যার পুলিশের কাছে কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য কিনা সেটা পরের বিষয়, কিন্তু ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারো কাছে দোষ স্বীকার করলে সেটাকে বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বা বিচার বহির্ভূত দোষ স্বীকার। আরো একটা ক্যাটাগরি আছে, সেটা হলো আপনার রেট্রাক্টেড। রেট্রাক্টেড মানে হলো যে একবার আপনি দোষ স্বীকার করেছেন, রেকর্ডও করছে, পরবর্তীতে গিয়ে আদালতে গিয়ে প্রত্যাহার করতে চাইতেছেন যে আমি আগে যে দোষ স্বীকারটা করছি আমার সেই দোষ স্বীকারোক্তি আমি কি চাই, প্রত্যাহার চাই, কারণ আগে আমি ভয় পেয়ে বা প্রতিশ্রুতি পেয়ে এই দোষ স্বীকারটা করেছিলাম। তাহলে দোষ স্বীকার কয় প্রকার? তিন প্রকার। জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, আর একটা কি রেট্রাক্টেড কনফেশন। বুঝতে পারছেন? এছাড়াও, এটা প্রশ্নের অংশ না বাট আপনাদের জানতে হবে, এছাড়াও দোষ স্বীকারকে আরো দুই ভাগে ভাগ করা যায়। সেই দুই ভাগে বলে ইনকালপেটরি কনফেশন, এক্সকালপেটরি কনফেশন। ইনকালপেটরি মানে হলো নিজেরে জড়াইয়া দোষ স্বীকার করছে। নিজেরে জড়াইয়া আমি বললাম যে আমি তো হত্যা করছি, আমার সাথে বিথিকা, রথিন, আসমা এরাও সহায়তা করছে, এটা হলো ইনকালপেটরি, মানে আমারে জড়াইয়া, আমারে জড়াইয়া। আর এক্সকালপেটরি মানে হলো যে নিজের জড়ানো ছাড়া, নিজের বাদে, নিজেকে বেঁধেছে, আমি করি নাই, বিথিকা, আসমা, রতিন সাহেব করছে, এটা হলো কি এক্সকালপেটরি। তাহলে দোষ স্বীকারকে কখনো তিন ভাগে ভাগ করা যায়, কখনো কি দুই ভাগে ভাগ করা যায়। বাট অ্যাকচুয়ালি দোষ স্বীকার কয় প্রকার এটা সাক্ষ্য আইনে কোথাও বলে নাই, ফৌজদারি কার্যবিধির কোথাও বলে নাই। এটা আমরা পড়ানোর স্বার্থে বা বোঝার স্বার্থে বা লেখার স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন ভাগ করতে পারি। তাহলে আমাদের বিকাশ সাহেব বলেন যে অ্যাডমিশন এন্ড কনফেশন কি বলেন? অ্যাডমিশন হচ্ছে স্যার, যে আমি বললাম যে যে বিথিকা দি ওই পথে একজনের একটা মাপ দিচ্ছে, হুম, আর এটা হচ্ছে অ্যাডমিশন। হুম, আর আমি যখন বললাম যে আমি রাস্তা দিয়ে মোটরসাইকেল চালায় এসে একটা তোমার গাড়ি তুলে পড়ছে, ওইটা মারা গেছে, মানে আমার দোষ আমি স্বীকার করছি। হুম। এটা হচ্ছে আমার স্বীকারোক্তি, মানে কনফেশন। এটাও তো ইয়ে করে প্রথমে এটা মানে প্রথমেই হবে স্বীকৃতি, admission, তারপরে পরের বার এটা স্বীকার করতেছি। প্রথমে নিজের দোষ নিজে স্বীকার করলে প্রথমে এটা হলো স্বীকৃতি, পরবর্তী সেটা হয়ে যাবে কি স্বীকারোক্তি। স্বীকারোক্তি। বুঝছেন? এখন আমরা চলে আসি যে দোষ স্বীকারোক্তির সংজ্ঞা দেখেন। যদি কোনো অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার এই যে এটা বলতেন আত্মপক্ষ সমর্থন ব্যতীত, কি ব্যতীত? আত্মপক্ষ সমর্থন ব্যতীত সম্পূর্ণ নিজের দোষ নিজে স্বীকার করে, তখন তাকে দোষ স্বীকার বলে। সো আপনি যদি আত্মপক্ষ সমর্থন করেন, এটার দোষ স্বীকার বলে না। এখন বলতে পারেন স্যার আত্মপক্ষ সমর্থন কি? আত্মপক্ষ সমর্থন মানে হলো যে অমুক আমারে মারতে আসছিল, ওরে না মারলে আমি নিজেই মারা যেতাম, এটা হলো আত্মপক্ষ সমর্থন। বা এই যে যে বিকাশ যে বললো যে আমার মোটরসাইকেলের নিচে একটা কুকুর আসছিল, এখন উনি যদি বলে যে কুকুর আসছিল হঠাৎ করে, এই জায়গায় আমার কোনো দোষ নাই, যদিও আমার মোটরসাইকেলের নিচে পড়ছে, বাট কুকুর আসছিল কি হঠাৎ করে, এটা কিন্তু দোষ স্বীকার হচ্ছে না। দোষ স্বীকার হচ্ছে ওই কাজটা আপনি করছেন সম্পূর্ণ স্বেচ্ছা, ইন্টেনশনালি, যে ওই কুকুর ওই জায়গায় শুয়ে আছে, ইচ্ছা করে ওই পেটের উপর দিয়ে আমি চালাই দিচ্ছি, এটাই হলো কি দোষ স্বীকার। কিছুদিন আগে এক মহিলা বলছিল যে তখন আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই, ওটাই দোষ স্বীকার। বুঝতে পারছেন? মানে আমি এই কাজটা কোন রকম মানে আত্মপক্ষ সমর্থন ছাড়াই আমি যে অপরাধ করছি এটা আমি যদি স্বীকার করি, এটাই বলে দোষ স্বীকার। এখন দেখেন ফৌজদারি কার্যবিধির ধারা 161(1) অনুযায়ী নিম্নোক্ত ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে পারে। প্রথমে দেখেন কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারে, বাট তারে বিশেষ ক্ষমতা দিবে কে? দিবে
সরকার। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটও পারে, বাট তার বিশেষ ক্ষমতা দিতে হবে, কে দিবে? সরকার। এখন আমরা চলে আসি যে মামলার কোন পর্যায়ে পারে, যে দোষ স্বীকারটা কি যে কোনো সময় রেকর্ড করা যাবে? না। ধারা 164 অনুযায়ী উপরে বর্ণিত ম্যাজিস্ট্রেটগণ বিবৃতি বা দোষ স্বীকারোক্তি গ্রহণ করতে পারেন, এই যে আন্ডারলাইন করে, তদন্তের সময় পারে। কোনো মামলা যখন তদন্ত পর্যায়ে আছে তখন পারে। অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে যে কোনো সময় পারে। তাহলে তদন্ত সময় পারে, আর কখন? অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে যে কোনো সময় পারে। তাহলে তাহলে এখানে আমার একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে দোষ স্বীকার কিন্তু ইচ্ছা করলেই যে কোনো সময় রেকর্ড করা যায় না, এর একটা নির্দিষ্ট সময় আছে, সেটা হলো তদন্তের সময়। আর একটা হলো অনুসন্ধান বা বিচার শুরুর পূর্বে যে কোনো সময়, যখন চার্জ গঠন হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, তখন কিন্তু দোষ স্বীকার রেকর্ড করা যাবে না। এখন যে কথাটা বলা হয় নাই সেটা হলো এই দোষ স্বীকার রেকর্ড করে ফৌজদারি কার্যবিধির 164 ধারায়, আর কোন পদ্ধতিতে রেকর্ড করবে এটা বলছে 364 ধারায়। দুইটা বিধান। নিয়ম। একটা হলো যে দোষ স্বীকার রেকর্ডের যে ক্ষমতা, এটা কত? 164। আর কোন পদ্ধতিতে রেকর্ড করবে, এটা ভাষা কি হবে, কে কে স্বাক্ষর করবে, এই যে যে পদ্ধতি, এই পদ্ধতি বলছে 364। বুঝতে পারছেন? এই যে দেখেন, দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি ফৌজদারি কার্যবিধির 164 ধারা জবানবন্দি গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট 364 ধারা বর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন। অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের সময় 164 ও 364 ধারা যৌথভাবে অনুসরণ করতে হয়। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। এখন আপনার এই দুইটা পদ্ধতি যে কখন 164 এবং 364 একসাথে আলোচনা করব, বাট আপনার আলাদা আলাদা করে সাবসেকশন ওয়াইজ আলোচনা করার কোনো দরকার নাই। আমি জাস্ট ওখানে লিখে দিব যে কোনটা 164 আর কোনটা 364। আর যদি তা নাও লিখতে চান, এই জায়গায় আমি বলে দেবো যে ফৌজদারি কার্যবিধির 164 এবং 364 ধারার বিধান অনুসারে নিম্নোক্ত পদ্ধতিতে দোষ স্বীকার রেকর্ড করা হয়ে থাকে। তারপর স্টার দিয়ে দিয়ে শেষ, ধারা তো উপরে আমি লিখে দিছি। বুঝতে পারছেন? বাট তারপরও দেখেন, প্রথমে যেটা আছে যে ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম দোষ স্বীকারকারীকে সতর্ক করে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন, এবং যদি করেন তাহলে তার বিচারে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। কত ধারা? 164। এটা মনে রাখতে হবে, মনে রাখা খুব সহজ। প্রথমে ম্যাজিস্ট্রেট তারে সতর্ক করে দিবে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য নন, যদি আপনি করেন তাহলে এটা আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। কত ধারা? 164, সরি 164। তারপরে দেখেন, দোষ স্বীকারকারী বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট যদি এই মর্মে সন্তুষ্ট হন যে যে দোষ স্বীকার স্বেচ্ছায় করা হচ্ছে, বল দেবেন স্বেচ্ছায়। স্বেচ্ছায় মানে কি? সে নিজের ইচ্ছায় করতেছে, তখন ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ শুরু করবেন। উল্লেখ্য যে ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় যে দোষ স্বীকার স্বতঃস্ফূর্তভাবে বা স্বেচ্ছায় করছে না, তখন তিনি তা লিপিবদ্ধ করবেন না। এটাও কত? 164। বুঝেন? মনে রাখা খুব সহজ, খুব কঠিন না। প্রথমে বলতেছে যে দোষ স্বীকারের আগে তারা সতর্ক করে নিবে যে তুমি কি স্বেচ্ছায় করতেছো কিনা, আর তুমি যদি স্বেচ্ছায় করো এটা তোমার বিরুদ্ধে ব্যবহৃত হবে। কত ধারা? 164। তার পরক্ষণেই বলতেছে যে যদি তুমি স্বেচ্ছায় দোষ স্বীকার করো তাহলে এটা তোমার বিরুদ্ধে, মানে যদি স্বেচ্ছায় দোষ স্বীকার করো তাহলে ম্যাজিস্ট্রেট এটাকে লিপিবদ্ধ করবে। তবে যদি ম্যাজিস্ট্রেট মনে হয় যে সে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় করতেছে না, তাহলে তিনি তা লিপিবদ্ধ করবেন না। এটাও কত? 164। তারপরে আসি আমরা, দোষ স্বীকার লিপিবদ্ধ করার পর এর নিচে পাদদেশে একটি স্মারক মন্তব্য লিখবেন যে, মানে ম্যাজিস্ট্রেট লিখবে, যখন তার দোষ স্বীকারোক্তি রেকর্ড করা হয়েছে ম্যাজিস্ট্রেট লিখবে যে আমি দোষ স্বীকারকারীর নামকে বুঝিয়ে বলেছি যে তিনি দোষ স্বীকার করতে বাধ্য হয়, এবং যদি তিনি উহা করেন তাহলে দোষ স্বীকারোক্তির বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং আমি বিশ্বাস করি যে এই স্বীকারোক্তি স্বেচ্ছা প্রণোদিতভাবে করা হয়েছে, এটা আমার উপস্থিতিতে ও শুনে করা হয়েছে, এবং স্বীকারোক্তিকারীকে এটা পড়ে শোনানো হয়েছে। মানে যার যার দোষ স্বীকারোক্তি রেকর্ড করছে তার আবার এটা কি পড়ে শোনানো হয়েছে, এবং তিনি এটা নির্ভুল বলে স্বীকার করেছেন, এবং তিনি যে বিবৃতি দিয়েছেন এটাতে তার পূর্ণাঙ্গ সত্য বিবরণ রয়েছে। এটাও কত? ধারা 164। তাহলে তিনটা বিষয় আমরা 164 থেকে ফোকাস করবো এই জায়গায়। একটা হলো যে প্রথমে তারে বোঝাই বলবে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য নন, যদি স্বীকার করেন আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে 164। আর যদি সে স্বেচ্ছায় করে তাহলে তার দোষ স্বীকার রেকর্ড করবে, এবং স্বতঃস্ফূর্ত ভাবে না হলে রেকর্ড করবে না, এটাও 164। আর দোষ স্বীকার রেকর্ড করার পরে একটা স্মারকলিপি লিখবে যে আমি তারে বোঝাই বলছিলাম এবং সে স্বেচ্ছায় দোষ স্বীকার করতে রাজি হয়েছে, এবং তার দোষ স্বীকার রেকর্ড করে তারে পড়ে শোনানো হলো, স্বাক্ষর। এটাও কত? 164। বুঝছেন? এখন
পরের পয়েন্টটা যদি আমরা দেখি যে দোষ স্বীকারোক্তি আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় বা অভিযুক্তের ভাষায় লিপিবদ্ধ করতে হবে এবং অভিযুক্তকে তা পড়ে শোনাতে হবে। 364 বলছে যে দোষ স্বীকারোক্তি যে রেকর্ড করবে আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় বা অভিযুক্তের ভাষায়। এটা কমন সেন্স। আপনি একজন নাইজেরিয়ান আসামিকে ধরছেন, এখন সে বাংলাও জানে না ইংরেজিও জানে না, তাহলে দোষ স্বীকারোক্তি রেকর্ড করবে কিভাবে? তার ভাষায়। অভিযুক্তের ভাষায়, বুঝছেন, নাইজেরিয়ান ভাষায়। তাহলে দোষ স্বীকারোক্তি রেকর্ডের ভাষা হয় আদালতের ভাষা হবে, না হলে ইংরেজি ভাষা হবে, না হলে কি অভিযোগ আসামির ভাষা। এটা কত ধারা বলছে? 364 364। তারপরে দেখেন, সে সম্পূর্ণ জবানবন্দি সত্য বলে স্বীকার করলে তখন ম্যাজিস্ট্রেট এবং দোষ স্বীকারকারী উভয় এতে স্বাক্ষর করবেন। দোষ স্বীকার রেকর্ড করার পর যদি আসে যে এটা কে কে স্বাক্ষর করবে? দুইজনই স্বাক্ষর করবে। দুইজনই স্বাক্ষর করবে মানে যিনি ম্যাজিস্ট্রেটও করবে আর যিনি দোষ স্বীকার প্রদান করলো তিনিও করবেন। তাহলে আমার মনে রাখা দুইটা, এই জায়গায় দুইটা হলো যে দোষ স্বীকারোক্তি রেকর্ড হবে কোন ভাষায়, এটা একটা 364, আর স্বাক্ষর করবে কে কে, এটাও 364। তারপরে দেখেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবশ্যই সরকার প্রদত্ত যথাযথ ফর্মে লিপিবদ্ধ করতে হবে। ফৌজদারি কার্যবিধির 5ম তফসিলে আছে ফরম সমূহ। ওই জায়গায় বলা আছে, ওই জায়গা আপনারা বাসায় যদি কারো ফৌজদারি কার্যবিধি বই থেকে গিয়ে দেখবেন, ওই জায়গায় দোষ স্বীকারোক্তির একটা নির্দিষ্ট ফরম আছে, যে দোষ স্বীকারোক্তির কিভাবে রেকর্ড করবে একটা ফর্ম আছে। কোন সাদা কাগজ, কোন সাদা কাগজে লেখেন, এখানে একটু দাড়ি হয়ে গেছে, কোন সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া যাবে না। কাগজে, দাড়িটা কেটে দেন। কোন সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া যাবে না, বুঝছেন? তাহলে দোষ স্বীকার রেকর্ড করতে হবে কি ফর্মে? সরকারি। সরকারের যে নির্ধারিত ফর্ম আছে সেটাই, কোনো সাদা কাগজে এটা রেকর্ড করা যাবে না। তবে আবুল কালাম মোল্লা বনাম রাষ্ট্র মামলার নাম মনে না থাকলে কি বলবো? উচ্চ আদালতের নজিরে আছে যা, বা উচ্চ আদালতের সিদ্ধান্তে আছে যে আবুল কালাম মোল্লা বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার সময় ম্যাজিস্ট্রেট 164(3) ধারার অধীন 164(3) ধারার অধীন প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা পালন করলে তা গ্রহণযোগ্য হবে। এই জায়গায় বলছে যে যদি আম, সাদা কাগজে রেকর্ড করা যাবে না, বাট সাদা কাগজে রেকর্ড করা যাবে যদি পালন করে কোন জায়গার বিধান? 164(3). 164(3). এখন প্রশ্ন হলো 164(3)-এ কি আছে? এই জায়গায় বলা আছে, দেখেন 164(3) ধারায় বলা হয়েছে যে তাকে তাকে বলা যায় যে ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম দোষ স্বীকারকারীকে সতর্ক করে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন এবং যদি তিনি করেন বিচারে তার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। তার মানে সাদা কাগজে রেকর্ড করা যেতে পারে, বাট তার আগে বুঝাই দিবে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য না, যদি আপনি দোষ স্বীকার করেন তাহলে এটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এটা বোঝানোর পরে সাদা কাগজে রেকর্ড করা যাবে। তাহলে আমরা মনে রাখবো যে দোষ স্বীকার রেকর্ড করে 164 ধারায়, আর কত ধারার বিধান অনুসারে? 364। আপনারা অনেকে যারা করেন 164 যতগুলো সাবসেকশন আছে ওইগুলো ওইভাবে লিখতে যান। এখন ভালোর তো কোনো শেষ নাই, কিন্তু যে জায়গায় আপনি বেশি ভালো করতে যাবেন সে জায়গায় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আপনি যখন সাবসেকশন লিখতে যাবেন, একটা সাবসেকশনের সাথে আর একটা উল্টে গেলে তো সমস্যা। তো তার চেয়ে তারে প্রথমে বুঝাই বলবে 164, বোঝাই বলার পরে স্বীকার করলে রেকর্ড করবে, এটাও 164, স্মারকলিপি করবে, এটাও 164, দোষ স্বীকারোক্তির ভাষা 364, কে কে স্বাক্ষর করবে 364, দোষ স্বীকারোক্তি নির্ধারিত ফর্মে রেকর্ড করতে হবে। তবে সাদা কাগজে রেকর্ড করা যেতে পারে, তবে তারে বুঝাই বললেও সাদা কাগজে রেকর্ড করা যেতে পারে, বুঝতেন? এখন আমরা দেখি, এই প্রশ্নের অংশ ছিল যে সেকশন 164-তে প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর নির্ভর করে একজন আসামিকে আর দণ্ডাদেশ দেওয়া যায় কিনা। প্রশ্ন হলো যে 164 দ্বারা যে দোষ স্বীকার করবে এটার ভিত্তিতে তারা সাজা দেওয়া যাবে কিনা। উত্তর খুব সহজ, সেটা বলে দিই যে প্রথমত এটা খুব রেয়ার, শুধুমাত্র দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্যের উপর ভিত্তি করে সাজা দেয় না, তবে দিতে পারে যদি মনে হয় যে এটা সত্য এবং স্বপ্রণোদিত। সাধারণত দোষ স্বীকারোক্তিকে করবোরেটিভ এভিডেন্স হিসেবে গণ্য করে। করবোরেটিভ এভিডেন্স কি? সমর্থনমূলক সাক্ষ্য, মানে অন্যান্য সাক্ষ্যের সাথে যদি এই সাক্ষ্যের মিল থাকে তাহলেই এটার উপর ভিত্তি করে আসামির কি দেওয়া হয়ে থাকে? সাজা দেওয়া হয়ে থাকে। তাহলে দেখেন সেকশন 164 এ প্রদত্ত দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর নির্ভর করে একজন আসামিকে দণ্ডাদেশ দেওয়া যায় কিনা
বিচারিক দোষ স্বীকার যদি সত্য ও স্বপ্রণোদিত হয় তাহলে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। কাজী মাহবুবউদ্দিন ওরফে মাহবুব বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে দোষ স্বীকারোক্তি যে আন্ডারলাইন করে স্বেচ্ছায় দেওয়া হলে, কি দেওয়া হলে, স্বেচ্ছায় দেওয়া হলে এবং তার সত্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবহার করা যায়। তো দোষ স্বীকারোক্তি স্বেচ্ছা হয় এবং যদি সত্য হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবহার করা যায়। স্বীকারোক্তি স্বেচ্ছায় ও সাবলীল হলে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যের উপর নির্ভর করে দোষী সাব্যস্ত করা যায়, এই জন্য সমর্থনমূলক প্রমাণের প্রয়োজন নাই। তাহলে এই মামলায় বলছে যে দোষ স্বীকারোক্তি যদি স্বেচ্ছায় হয় তাহলে তার সাজা দেওয়া যাবে। তারপরে এই প্রশ্নের এই অংশের উত্তরে ভাই নজির দিতেই হবে, দিতেই হবে। রাষ্ট্র বনাম ইসলাম উদ্দিন 13 বিএলসি মামলায় বলা হয়েছে এটা আইনের একটা নিষ্পত্তিগত নীতি যে বিচারিক দোষ স্বীকারোক্তি যদি সত্য এবং স্বেচ্ছামূলক বলে পরিগণিত হয় তাহলে দোষ স্বীকারোক্তি প্রদানকারীর বিরুদ্ধে দণ্ড প্রদানের একক ভিত্তি হতে পারে। বাট সেটা অবশ্যই কি দোষ স্বীকারোক্তি হতে হবে? বিচারিক দোষ স্বীকার। বিচারিক দোষ স্বীকার মানে কার কাছে করছে? ম্যাজিস্ট্রেটের কাছে করছে। এমনকি 164 ধারায় প্রদত্ত দোষ স্বীকারোক্তি পরবর্তীতে প্রত্যাহার করে নিলে ও উক্ত প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি দণ্ডের ভিত্তি হতে পারে। যেটা প্রত্যাহার করে নিছে সেটাও কি হতে পারে? ভিত্তি হতে পারে, যদি এমন স্বীকারোক্তি সত্য এবং স্বেচ্ছামূলক হয়। দোষ স্বীকার একবার সত্য এবং স্বেচ্ছামূলক প্রমাণিত হলে সেটা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এই কারণে দণ্ড প্রদানের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলে বিবেচিত হবে না। মানে একবার প্রদান করে যদি আপনি প্রত্যাহার করেন সমস্যা নাই, আদালত এটার উপর ভিত্তি করেও কি দিতে পারে? সাজা দিতে পারে। এরপরে আমরা চলে এসে 164 ধারায় সাক্ষীর বিবৃতি। আচ্ছা বিথিকা, আপনি বলেন তো যে 164 ধারায় বিবৃতি মানে 161 ধারায় কে বিবৃতি রেকর্ড করে এবং কার বিবৃতি? 161-তে হলো সাক্ষী, সাক্ষীর বিবৃতি কে রেকর্ড করে? পুলিশ। পুলিশ। কেন আসামি পারে না? আসামি কিভাবে স্যার? পারে কিনা জিজ্ঞেস করছি, পারে কিনা আসামির বিবৃতি রেকর্ড করতে? না, বুঝি নাই স্যার। 164 ধারায় পুলিশ কি আসামির বিবৃতি রেকর্ড করতে পারে কিনা এই হলো প্রশ্ন। অনলাইনে বলেন তো পারে কিনা। আনমিউট করে দিছে, অনলাইনে বলেন। পারে না স্যার। পারে না কেমনে বুঝবো? বলেন, ব্যাখ্যা দেন। স্যার ওখানে 161-তে বলা হয়েছে যে দোষ স্বীকারের যদি করে এবং সে যদি নিজে ফেঁসে যায় তাহলে এমন দোষ স্বীকার এবং 161 গ্রহণযোগ্য হবে না। তো আসামি যত দোষ স্বীকার করলে সে তো নিজেই ফেঁসে যাবে, এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ। 161 ধারায় গতকাল আমি যখন পড়াইছিলাম ওই জায়গায় একটা কথা আছে যে দোষ স্বীকার করলে যদি নিজেই দণ্ড বা বাজেয়াপ্তির দিকে মানে সে বিবৃতি দিলে নিজেই দণ্ড বা বাজেয়াপ্তির দিকে যদি চলে যায় তাহলে এমন বিবৃতি দিতে সে বাধ্য নয়। এছাড়া সাক্ষ্য আইন আমরা যখন পড়বো, সাক্ষ্য আইনের 25 ধারা আছে পুলিশের কাছে দোষ স্বীকার এর কোনো আইনগত ভিত্তি নেই। এই কারণে 161 ধারায় যে বিবৃতি রেকর্ড করে এটা কিন্তু অ্যাকচুয়ালি সাক্ষীর বিবৃতি, এক্ষেত্রে কিন্তু আসামির বিবৃতি রেকর্ড করা যায় না। কিন্তু 164-এ ম্যাজিস্ট্রেট যেটা রেকর্ড করতেছে কার বিবৃতি? আসামির। এখন নট অনলি আসামি, এই জায়গায় ইচ্ছা করলে ম্যাজিস্ট্রেট সাক্ষীর বিবৃতিও রেকর্ড করতে পারে। 164 অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন যে 164 বলতে ভাবেন যে শুধু কনফেশনই বোধহয় রেকর্ড করে, বিষয়টা কিন্তু তা না। 164-এ সাক্ষীর বিবৃতি রেকর্ড করতে পারে, আসামির দোষ স্বীকারও রেকর্ড করতে পারে। বুঝতে পারছেন? মানে পুলিশ যেটা করে সেটা ম্যাজিস্ট্রেটও করতে পারে, কিন্তু পুলিশ যেটা পারে না সেটাও ম্যাজিস্ট্রেট পারে। তো 164 ধারায় আসামির দোষ স্বীকার ছাড়াও সাক্ষীদের বিবৃতি লিপিবদ্ধ করা হয়। মামলার তদন্ত চলাকালীন ফৌজদারি কার্যবিধির 164 ধারার অধীন সাক্ষীদের প্রদত্ত জবানবন্দি প্রকৃত প্রমাণ নয়। সাক্ষীর এরূপ বিবৃতি কেবল এভিডেন্স অ্যাক্টের 145 ধারা অনুসারে জেরার করার জন্য আসামি পক্ষ ব্যবহার করতে পারে। সো আপনি যেটা মনে রাখবেন যে 164 ধারায় কি শুধু দোষ স্বীকারই রেকর্ড করা হয় না, 164 ধারায় দোষ স্বীকারের সাথে সাথে কি বিবৃতিও লিপিবদ্ধ করা হয়, বিবৃতিও লিপিবদ্ধ করা যায়। বুঝছেন? আর যদি বলেন যে 164 ধারা বিবৃতি বা দোষ স্বীকার এগুলো কখন ব্যবহার করা যাবে, ওই যে গতকাল পড়ছি যে সাক্ষ্য আইনের 145 ধারায় যে সে এই জায়গায় যে কথা বলে গেল ওই সাক্ষী যখন আদালতে এসে সাক্ষ্য দিবে তাহলে যে দুই রকম হলে বলতে পারে সে বিশ্বাসের অযোগ্য, তাহলে তারা জেরা করবে সাক্ষ্য আইনের কত ধারায়? 145 ধারায়। সো এই যে প্রশ্নটা পড়লাম বিবিআই, আপনারা অনলাইন অফলাইনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন।
কারো প্রশ্ন আছে? অনলাইনে? স্যার, হ্যাঁ বলেন। কালকে যে ইয়াটা দিছিলাম স্যার ছবি তুলে, হ্যাঁ আচ্ছা, এ, প্রথমত কালকে ওই জায়গা দিছিলেন, ওই জায়গা আপনার পিটিশন মামলা কেন হবে? আপনারাও লিখছেন ড্রাফটিং পিটিশন মামলা, ম্যাজিস্ট্রেটও তদন্তের নির্দেশ দিয়েছে পিটিশন মামলা, আর এটা হচ্ছে স্যার সিআর মামলা হবে। পিটিশন মামলা কখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হয় না। স্যার, আর সেকেন্ডলি আমাদের যেটা, আপনার ওই তদন্ত প্রতিবেদনের কোথাও কি বলা আছে যে 161 দ্বারা জবানবন্দি রেকর্ড করছে? না স্যার। তাইলে স্যার আমি এখানে বলি, আমাদের নীলফামারী কোর্টে স্যার ওই যে এ, কিছু কিছু মামলা পিটিশন আকারে হয় স্যার। ওই যেমন মারামারির মামলাগুলো ওগুলো আগে পিটিশন আকারে নেয়, তারপরে তদন্ত রিপোর্ট দিয়ে স্যার শেয়ার করে। তারপরে অধিকাংশ মামলাগুলো স্যার যেমন 406, 420 এগুলা মামলা স্যার শেয়ার হয়। না, আমাদের এখানে এই জিনিস নাই, এবং ফৌজদারি কার্যবিধিতেও এই প্র্যাকটিস নাই। এখন আপনারা ওই জায়গা লোকালি এই নিয়ম বানাইছেন, হয়তো বা এটা অনুসরণ করে, বাট অ্যাকচুয়ালি নালিশ ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা হবে সেটা সিআর ফরম্যাটে হবে, সেটা পিটিশন না। ঠিক তারপরে আছে? স্যার এনআইএক্টের মামলাগুলো স্যার ওগুলা ডাইরেক্ট শেয়ার লেখে। হ্যাঁ, আর ওই যে কথা শেষ, মানে আমি যা বলি শুনেন, এটা আপনাদের ওই জায়গার আলাদা ট্রেন্ড, বাট অ্যাকচুয়ালি সব মামলাই হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গেলেই সিআর ফরম্যাট। এবং আমাদের তর্কের যে বিষয়টা ছিল যে আপনি বলছিলেন স্যার সিআর মামলায় 161 আছে, সিআর মামলা 161 নাই, আপনার তদন্ত প্রতিবেদনে জাস্ট বলা আছে যে সাক্ষীদের কাছ থেকে কথা শুনছে, কিন্তু ওই জায়গা কোথাও পুলিশের বাবারও সাধ্য নাই যে ওই জায়গায় লিখবে যে সিআর মামলা 161 করছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি। স্যার হ্যাঁ বলেন। স্যার 164 আর 161 আরেকবার যদি একটু সংক্ষেপে বলতেন স্যার, আমার পেস লাগে। 161তে পুলিশ রেকর্ড করে, আর 164তে রেকর্ড করে হচ্ছে ম্যাজিস্ট্রেট। মিস্টেক। 161তে পুলিশ শুধু সাক্ষীর বক্তব্যই রেকর্ড করে, আর 164তে ম্যাজিস্ট্রেট সাক্ষীর তো পারেই, আসামিরও পারে। এ হলো কথা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আর আর কোনো প্রশ্ন বলেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। আগামীকাল সকাল 8টায় পড়া, আগামীকাল চলে আসেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।